সবার একই রক্ত, আর সেটা হলো রাজপুতের রক্ত। রাজপুতদের কাছে শুধুমাত্র নিজের স্ত্রীকে বাদ দিয়ে সব রাজপুত মহিলা হলো মা, বোন আর মেয়ে। আরে একটাই বংশ, একই গোত্র আর একটাই পরিবার। আর এই ব্যাপারটাতে তো আমরা কারোকে শুনি না, সরকার কেউ না। যে ভুল সম্পর্ক করবে সে মহাপাপ করবে, আর সে শাস্তি পাবে। আমরা এমন শিক্ষা দিতে চাই যাতে নতুন প্রজন্ম জানে, বোঝে যে আমাদের ঐতিহ্যটা কি, আমাদের পরম্পরাটা কি, আমাদের গ্রাম কি, আমাদের সভ্যতাটা কি। এবার বল বল তুই। আচ্ছা আচ্ছা, তোকে তোকে আরে এবার ছাড় তো। আরে বল না তুই, বল। আরে হাতটা তো ছাড়, হাতটা ভাঙবি নাকি? নে বীর, যাই হয়ে যাক না কেন হাত ছাড়তে দেব না আমি। রাজপুতানি আমি, বুঝলি? আমি তো ব্যাস এইটুকু বুঝি যে পৃথিবী ছেড়ে দেব, কিন্তু তোর হাতটা নয়। দাদা, একটা কথা মানতেই হবে, প্রীতি আপনার এখানে আসতেই না পুরো শুধরে গেছে। ওই সুধীরের বাচ্চাকে ভুলে গেছে। আরে এই কথা তো কোনো চিন্তাই করিস না, প্রীতি এখন আমার মেয়ে, আমি ওর বিয়ে দেব। সেটা তো আপনার মহানুভবতা। আমার প্রীতির উপর পুরো ভরসা আছে। না ও নাক কাটাবে, না ও মাথা ঝুঁকিয়ে দেবে। এসো বসো, আমি আসছি। গায়ত্রী, গায়ত্রী একটু জল আনো। গায়ত্রী, প্রীতি, গায়ত্রী, প্রীতি। আরে কোথায় গেল বলো তো? প্রীতিকেও দেখতে পাচ্ছি না। উপরে নেই তো? হ্যাঁ, গায়ত্রী, ও গায়ত্রী, প্রীতি, 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 গায়ত্রী। আরে নেই তো। প্রীতি, প্রীতি, গায়ত্রী, কি হয়েছে গায়ত্রী? বৌদি, আরে গায়ত্রী, গায়ত্রী ওঠো, গায়ত্রী ওঠো, গায়ত্রী ওঠো। দাদা, দেওয়ালে দেখো কি লেখা রয়েছে। সংস্কৃতি বলুন বা সভ্যতা বলুন বা কালচার, এটা একটা সূক্ষ্ম সুতো যেটা মানুষদের গেঁথে একটা মালা বানায়। আর যখন এই বন্ধন অনেক বেশি কষে যায় তখন কিছু না কিছু ঠিক ভেঙে যায়। কখনো মানুষের সম্পর্ক ভেঙে যায়, কখনো বা মানুষের শরীর, আর বেরিয়ে আসে রক্তের ফোয়ারা। মধ্যবয়স্ক গায়ত্রী রাজপুতকে ভয়ঙ্করভাবে মেরে ফেলা হয়েছিল। তারই রক্তকে কালি বানিয়ে হত্যাকারী গায়ত্রীর স্বামী ভবনকে আহ্বান করেছিল যে সম্ভব হলে নিজের ছেলে জিতকে বাঁচিয়ে নাও। এই আহ্বানটা আসলে একটা সংকেত ছিল
যে সংস্কারের বাঁধন কারো অনুভূতিগুলোকে আটকে রেখেছে। স্যার, জিৎ ভিকটিমের ছেলে, আর উনি ভিকটিমের স্বামী ভবন রাজপুত। কাকড় মার্কেটে ওনাদের সিমেন্ট আর হার্ডওয়্যারের দোকান রয়েছে। দেখুন, জোর করে ঘরে ঢোকার তো কোনো চিহ্ন আমি দেখতে পাচ্ছি না। একটা কথা বলুন, আপনারা যখন ভেতরে এসেছিলেন তখন ওই বাইরের দরজাটা খোলা ছিল? হ্যাঁ স্যার, কাল রাতে ভবন দাদা আমার খানপুরের বাড়িতে থেকে গিয়েছিলেন। সকালে এসে দেখলাম দরজাটা খোলা ছিল। আর বৌদি এখানে। গায়ত্রী দেবী ছাড়া এই বাড়িতে আর কে কে থাকেন? স্যার, আমার মেয়ে প্রীতি। এক্ষুনি তো আপনি বললেন যে আপনি কানপুরে থাকেন। হ্যাঁ স্যার, কিন্তু আমার ছোট মেয়ে প্রীতি দাদার সাথে এখানেই থাকে। আর জিৎ বাড়িতে ছিল না? না স্যার, আমাদের একটা দোকান আলিপুরেও আছে। রাতে যখন কোনোদিন দেরি হয়ে যায় তখন ও সেখানেই থেকে যায়। কাল রাতেও সেখানেই এর ছিল। মানেটা হচ্ছে আপনার মেয়ে প্রীতি এখান থেকে গায়েব, আর জিৎকে ওরা ওই আলিপুর থেকে গায়েব করেছে। আমার তো এইরকমই মনে হচ্ছে। ঠিক আছে, আপনি জিতের ফোন নাম্বার আর আলিপুরের অ্যাড্রেস লিখে দিন। সকাল থেকে ওর নম্বরটা লাগছে না। আপনি জিতের ফোন নাম্বার আর আলিপুরের অ্যাড্রেস লিখে দিন। সকাল থেকে ওর নম্বরটা লাগছে না, তাও আমি ওটা লিখে দিচ্ছি। হাবিলদার, ইয়েস স্যার। অ্যাড্রেস নোট করো। হ্যাঁ, লিখুন। স্যার, জিতের নাম্বার তো এখনো নট রিচেবল। বর্মা, এই ঘটনাটা একটু বেশি গন্ডগোলে মনে হচ্ছে। প্রীতিকে বাড়ি থেকে তুলে নিয়েছে, ছেলেটাকে আলিপুর থেকে, আর ছেলেটার মার মাথায় মেরে তাকে মার্ডার করে ফেলা। আসলে ব্যাপারটা কি? স্যার, আপনি জিৎ রাজপুতকে চেনেন? এটাই তো ওর বাড়ি। জিৎকে দেখেছেন আপনি আজ? আজ সকাল 7টা নাগাদ উনি কাকুরে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। আরে জিৎ, এত সকাল সকাল কোথায় যাচ্ছ? বৌদি, কাঁকুড়ে যাচ্ছি। দোকানের জিনিস শেষ হয়ে গেছে না, ফিরতে একটু সন্ধে হয়ে যাবে। ব্যাস সাহেব, এটুকুই কথা হয়েছে। ঠিক আছে স্যার, হতে পারে যে জিৎকে কাঁকুড়ে যাওয়ার পথে সেখানকার রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে। ওর মোবাইলটা এখনো ধরা যাচ্ছে না স্যার। আর ওই দেয়ালে লেখা ব্যাপারটা আমার মাথায় এখনো ঢুকছে না। ওই রক্তটার মধ্যে বিশেষ কিছু একটা ব্যাপার আছে। হ্যামারেজ, মাথায় একটা নয়, অনেকগুলো আঘাত করা হয়েছে। আই থিঙ্ক ডক্টর, বোধহয় লোহার কোনো লাঠি ব্যবহার করা হয়েছিল। একটা আঘাত মাথার পেছন থেকে হয়েছে, আর সামনে থেকে আঘাত হয়েছে অন্তত 2 বার। প্রথম আঘাত বোধহয় মাথার পেছন দিক থেকে করা হয়েছে, তারপর বোধহয় মাথা ঘুরিয়েছে, তারপর খুনি সামনে থেকে মেরেছে বোধহয়। গায়ত্রী দেবী ছাড়া সেই সময় তার বাড়িতে শুধু ভাইজি প্রীতি ছিল। আর খুনি কিছু ভেঙে টেঙেও না, সোজা দরজা দিয়ে ভেতরে ঢুকেছিল। মা, কি হয়ে গেল মা? আমার মার কি হয়েছে? আমার বেটা জিৎ কি? হ্যাঁ, এই 15 মিনিট আগে এলো। ওর মোবাইল খারাপ হয়ে গিয়েছিল। জিৎ সুস্থ সবল ছিল, তাকে অপহরণ করা হয়নি। তাহলে ভবন সিং এর বাড়ির দেওয়ালের উপর তার স্ত্রী গায়ত্রীর রক্ত দিয়ে লেখা বার্তাটির কি মানে ছিল? এটা কি ভুল পথে চালনা করার চেষ্টা ছিল, নাকি যেই খুনি এটা লিখেছিল তার কোনো ভুল হয়েছিল? অনেক কনফিউজিং প্রশ্ন উঠে আসছিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল প্রীতি। কোথায় ছিল প্রীতি? জিৎ, তোমার উপরে কেউ অ্যাটাক করেছিল? তোমাকে অপহরণ করার চেষ্টা করেছে? না স্যার, আমি তো সারাদিন কাজেই ছিলাম। তাহলে ওই দেয়ালের গায়ে লেখাটা কি ছিল? কি বা হতে পারে রহস্য? সেটা তো আমরা জানি না সাহেব, কিন্তু যেই হোক না কেন
আমরা তাকে ছাড়বো না। তাহলে আমরা কি করব ভবন বাবু? আপনাদের রক্তের হোলি খেলা দেখব? পুলিশের কাজ হচ্ছে অপরাধীকে ধরা, আদালতের কাজ হচ্ছে তাকে শাস্তি দেওয়া। আপনি ক্ষতিগ্রস্ত, আপনার কাজ হচ্ছে আমাদের সব কথা সত্যি বলা, আর আপনি সে কাজ করছেন না, কিছু লুকোচ্ছেন। জগনবাবু, আপনার পুরো পরিবার খানপুরে থাকে, আপনার বড় ছেলে, বড় মেয়ে, স্ত্রী সবাই। তাহলে আপনার ছোট মেয়ে প্রীতি তার জ্যাঠা জেঠির সাথে কাঁকুড়ে থাকতো কেন? আগে ও কেন থাকতে পারে না? ও যতটাই জগনের মেয়ে ততটাই আমার। একই পরিবারের আমরা সবাই। ভবন বাবু, আরেকবার চেষ্টা করুন। দেখুন, এখনো পর্যন্ত সত্যি কথা মনে হচ্ছে না আপনার কথা। একটা কথা বলুন, পুলিশকে যদি আপনি সত্যি কথা না বলেন তাহলে আপনাদের প্রীতিকে আমরা কি করে পাবো বলুন? সাব, একটা ছেলে আছে, খানপুরে থাকে। ওর নাম বীর, 1 নম্বরের বদমাস ছেলে। ওই আমাদের প্রীতিকে ভুলিয়ে ভালিয়ে বোকা বানাচ্ছিল। এজন্যই আমি বলেছিলাম সাব, প্রীতি এখন আমার কাছেই থাকবে, কাকড়ে আমার কাছে। স্যার, এই সব কিছুর পিছনে বীরেরই হাত আছে। ওই আমাদের প্রীতিকে তুলে নিয়ে গেছে। আমার তো সকাল থেকে সন্দেহ হচ্ছিল স্যার। আর আপনি এখন আমাদের বলছেন? ঠিক আছে, এখন হয়তো বেশি দেরি হয়নি। বর্মা, ইয়েস স্যার। খানপুরের জন্য টিম রেডি করো। স্যার। হ্যাঁ বলুন। বীর এখানে থাকে? হ্যাঁ, আমার ছেলে। কি হয়েছে স্যার? ওর সঙ্গে কিছু কথা ছিল। আমাদের ছেলে কাজে বেরিয়েছে। পল বলে বাঞ্জারা ধাবাতে ক্যাশিয়ারের কাজ করে ও। ওর নাম্বারটা দিন। আমাদের কাছে তো ওর নম্বর নেই। দেখুন, একজন মহিলাকে হত্যা করা হয়েছে কাঁকড়ে, আর এই গ্রামের মেয়ে ওই গ্রামে থাকতো, প্রীতি, যাকে অপহরণ করা হয়েছে। আর আমাদের পুরো সন্দেহ এই সমস্ত কাণ্ডের পেছনে বীরের হাত আছে। শুধু আপনারই নয় স্যার, পুরো গ্রামের বীরের উপর সন্দেহ আছে। সকাল সকাল গ্রামের সবাই এসেছিল স্যার। এই দেখুন, দরজায় পাথর ছুঁড়ে মেরেছে স্যার, দেখুন। সেই সঙ্গে গালাগালিও করেছে। আমার ছেলে কাউকে মারতে পারে না স্যার। উপরন্তু ওই মেয়েটাই আমার ছেলের পিছনে পড়েছিল। মানে? গ্রামের লোকজন সব মিথ্যে কথা বলছে স্যার। ওই জগন আছে না, জগন 1 নম্বরের মিথ্যেবাদী। আমার ছেলের ওপর মিথ্যে দোষারোপ করছে স্যার। আমার ছেলে নির্দোষ, খুব ভালো ছেলে ঠিক স্যার। আছে, আপনার ছেলে যে কত ভালো মানুষ সেটা আমরা নিজেরা গিয়ে দেখে আসছি। চলো। এই, এদিকে আয়। তোর কি নাম রে? রমেশ সাহেব। বীর নামের কোনো ছেলে এই ধাবায় কাজ করে নাকি? খানপুরের একজন বীর কাজ করে স্যার। কোথায় ও? আজকে ডিউটিতে আসেনি। কেন? জানি না স্যার। কোথায় থাকে ও? এখানে পাশেই একটা ভাড়ার ঘর আছে, সেখানে সাহেব। চল। কোথায় কোথায় থাকে? আরে চল না, বাড়ি দেখাবি। আচ্ছা স্যার। চল সামনে। কোনটা? এইটাই বীরের ঘর স্যার। এটা তো বন্ধ। এই বীর কোথায় ম্যাডাম? সাহেব কাজে গেছে হয়তো, ধাবাতে। সেখানেও নেই? ওখানেও নেই। তাহলে কোথায় গেল? বর্মা, বীর এখান থেকে গায়েব, আর প্রীতি কাঁকড় থেকে। স্যার, দুজনই খানপুরের অধিবাসী, আর খবর আছে যে দুজনের মধ্যে চক্করও ছিল। আর প্রীতির বাড়ির লোকেরা ওকে কাঁকড় পাঠিয়েছে বোধহয় নিজের জেঠুর বাড়িতে থাকার জন্য, যাতে বীরের ভূত মাথা থেকে নামে। কিন্তু এই বীর প্রীতিকে নিয়ে পালিয়েছে। কিন্তু স্যার, এই প্রীতির জেঠিকে এত নিষ্ঠুরভাবে খুন করাটার মানে কি? আর তার উপরে এই রক্ত দিয়ে লেখা হুমকিটা? বীরের বয়স এখন সবেমাত্র 19 বছর। একা একজন মহিলাকে নৃশংসভাবে খুন করা আর একজন যুবতী মেয়েকে নিয়ে পালানো, এটা কোনো একা মানুষের কাজ নয় বর্মা। আর একটা ব্যাপার খচখচ করছে স্যার। এই মেয়েটা চিৎকার করলো না কেন? চুপ থাকলো কেন? চুপ করে তো আছে পুরো গ্রাম। আর আমাদের উত্তর চাই বর্মা, গ্রামবাসীদের পেট থেকে কথা বার করতে হবে। আর একটা ব্যাপার খচখচ করছে স্যার। এই মেয়েটা চিৎকার করলো না কেন? চুপ থাকলো কেন? চুপ করে তো আছে পুরো গ্রাম। আর আমাদের উত্তর চাই বর্মা, গ্রামবাসীদের পেট থেকে কথা বার করতে হবে। এই
গ্রামে সবার একই রক্ত, আর সেটা হলো রাজপুতের রক্ত। রাজপুতদের কাছে শুধুমাত্র নিজের স্ত্রীকে বাদ দিয়ে সব রাজপুত মহিলা হলো মা, বোন আর মেয়ে। আরে একটাই বংশ, একই গোত্র আর একটাই পরিবার। আর এই ব্যাপারটাতে তো আমরা কারোকে শুনি না, সরকার কেউ না। যে ভুল সম্পর্ক করবে সে মহাপাপ করবে, আর সে শাস্তি পাবে। সাহেব, ওই বীরটা হিরোদের মতো, আর প্রীতি ফুলঝুরি। শয়তান, আজ তো তোকে আমি ছাড়বই না। আগে আমায় ধরতে পারিস কিনা দেখ। আয় 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 আয়, ধর আমায়। শয়তান, ওখানে দাঁড়া, ওখানেই দাঁড়া। আরে আগে ধর তো। আয় আয় আয়। এবার বল, আগে কি ভাঙি? দাঁত নাকি নাক? ভেবে দেখ, তোরও কিছু না কিছু ভেঙে দেবো আমি। আচ্ছা, ভাবিস কি নিজেকে তুই? একবার হাত ছেড়ে তো দেখ, সমস্তটাই বুঝিয়ে দেবো তোকে। কি হলো, ভয় পেলি? দেখ প্রীতির বাচ্চা, মেয়ে যখন হয়েছিস মেয়ের মতো থাক, বুঝলি? এটা হলো মেয়েদের মতো আচরণ। আর এটা ছিল ছেলেদের মতো কাজ। হিসাব বরাবর। সাহেব, প্রথমে না এদের দুজনের মধ্যে প্রচন্ড লড়াই হতো, আর যখন প্রেম হলো সেটাও প্রচন্ড। একটা কথা বলুন, দুজনে যখন একই গ্রামের ছিল তাহলে সমস্যাটা কোথায়? এটাই তো সব থেকে বড় সমস্যা ছিল সাহেব। এখানে একই গ্রামের ছেলে মেয়েদের মধ্যে এগুলোকে পাপ মনে করা হয়ে থাকে, আর এই পাপের নাটক সারা গ্রামের লোকেরা দেখলো। শালি জঙ্গলি বেড়াল। বেড়াল হবে আমার জুতো, আমি বাঘিনী। অন্যদের মতো নই আমি, আমি আলাদা। আলাদা লোক আর আলাদা সম্পর্ক, গ্রামবাসীদের এটা হজমই হবে না। তাহলে বদহজম হয়ে মরে যাক, আপদ বিদায় হোক। আচ্ছা তুই এটা বল, ভালোবাসিস তো আমায়? ভালোবাসা কাকে? এবার জিজ্ঞেস কর কাকে। বল, মজা লাগছে না তোর? ছাড় বল ছাড় না। ছাড়। আরে, আচ্ছা তোকে তোকে বুঝলাম তো। আরে হাতটা ছাড়, ভাঙবি নাকি? নে। কি রে তুইও? কিন্তু বীর, যাই হয়ে যাক না কেন, হাত ছাড়তে দেব না আমি। রাজপুতানি আমি, বুঝলি? আমি তো শুধু এইটুকু বুঝি যে পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু তোর হাতটা নয়। ব্যাস, আর তারপর পুরো গ্রামে ঝামেলা শুরু হয়ে গেল। কেন? কোন জগতে থাকেন সাহেব? এখন একই গ্রামের ছেলে আর একই গ্রামের মেয়ে একে অপরের কি হলো? ভাই আর বোন। ও তোর বোন হয়? বন্ধু, আমার বন্ধু। ছোটবেলা থেকে একসাথে খেলে বড় হয়েছি। শোন, তোরা দুজন পুকুর পাড়ে দেখা করিস। আমার দিব্যি খেয়ে বল, তোদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই তো? মা, তোমার দিব্যি, আমাদের মধ্যে কোনো ভুল কিছু হয়নি। তাহলে আমার মাথায় হাত রেখে বল, আজ থেকে ওই মেয়ে তোর বোন। মা, ওই মেয়েটা আমার বন্ধু। এখানে কেটে মুতে ফেলবো তোকে। একটাতে হলো না বাবা, আরো একটা চাই। একটু লজ্জা নেই তোর? না, শুধুমাত্র বীরের জন্য ভালোবাসা আছে। সব ভালোবাসা এক ঝটকাতে বার করে দেবো। আরে ও আমাদের গ্রামের ছেলে, ভাই হয় তোর। পাগলামো মা, সারা গ্রাম কি করে ভাই বোন হতে পারে? ওকে কি জিজ্ঞাসা করছিস? প্রাণে মেরে ফেলবো, এখনই তোর গলা টিপে দেবো। ঠিক আছে, যদি আমি শেষ হয়ে গেলে এই সব হারামোগুলো শেষ হয়ে যায়, তাহলে আমার গলা টিপে দাও। কিন্তু বাবা, জোরে, রাজপুতানি আমি, এত তাড়াতাড়ি নিঃশ্বাস বন্ধ করব না। ব্যাস, অনেক হয়েছে। আর তোমার এইসব কথা শুনবো না আমি। আমার কথা মন দিয়ে শোনো, যদি তুমি বীরের সঙ্গে দেখাও করতে চাও, আমি তোমার ঠ্যাং ভেঙে দেবো। হাতের ওপর ভর করে যাব,
আর যদি তুমি হাত কেটে দাও তাহলে আমি চিৎকার করব। তুমি জিভ কেটে দিলে, চোখ গেলে দিলে, তাও বীর আসবে, আমাকে নিয়ে যাবে, নিজের রানী বানাবে। কেন জানো? কারণ আমরা ভালোবাসতে জানা মানুষ, তোমাদের মতো বোবা কালা বা অন্ধ জানোয়ার না। চল বাবা, চল চল বস। আমি ভাবতেও পারিনি যে তোমরা এতটা বোকা হবে। দাদা, দাদা, আমি তো যে কোনো জায়গা থেকে পালাতে পারি, ব্যাপারটা বোঝো না। বুঝে নিয়েছি, ভেতরে বস, ভেতরে বস, ভিতরে বস। তুই বাড়ির খেয়াল রাখবি, আমি ওকে ছেড়ে আসছি। চিন্তা করো না চুপ করে বাবা। বস। ব্যাস দাদা, এখানেই থামাও, নেমে আয়। চল, এই নাও। দেখ মা, সবার আগে তোকে বড়দের সাথে ঠিক করে কথা বলতে হবে। যখন বড়রাই ছোট কথা বলে তখন আমি চুপ থাকতে পারি না। দেখলে দাদা কিরকম লম্বা লম্বা কথা বলছে? এক মিনিট। প্রীতি মারে, তুই এই জ্যাঠার প্রাণ রে। বল, কি ইচ্ছা তোর? বল বল মা। বীর, বীর, শুধু বীর। দাদা, এই মেয়েটা একদিন আমাদের নাক কাটবে, একে তো এখনই। শান্ত যা, বসে পড়, বস। প্রীতি, এখন তুই এখানে এসেছিস না আমাদের বাড়িতে, তোর দায়িত্ব এখন আমার। না তোকে এখানে কেউ মারবে, না কেউ বকবে। আরে খুব মজা করবো আমরা, কিন্তু সবার আগে নিজের হাই স্কুলের পড়া শেষ করবি তুই, তারপরেই না হয় বিয়ে দেবো তোর। তোর ইচ্ছেতে, ঠিক আছে না? দাদা, এটা কি বললে তুমি? কি বলেছি? কি ঠিকই তো বলেছি। দেখ জগন, যেমন লোহা লোহাকে কাটে না, তেমন কিন্তু জেদ জেদকে কাটে না। এখন তুই কিছুদিন যেতে দে, তুই দেখবি ও এখানে এমন জমে যাবে যে নিজের সব ছেলে মানুষই ভুলে যাবে। আরে তুই এই বীরের চিন্তা করা ছেড়ে দে। প্রীতি এমন কোনো ভুল কাজ করবে না যাতে আমি কষ্ট পাই। হ্যাঁ ঠিক আছে দাদা, আমি আসি। সাবধানে যাস। মা, তুমি এসে গেছো তো ঘর ঘর মনে হচ্ছে। তোমার কোনো জিনিসের প্রয়োজন হলে চাইতে হবে না, নিজেই নিয়ে নেবে। জেঠিমা, আমার এখানে থাকতে খুব ভালো লাগে। ওখানে খানপুরে তো বাড়িটাকে বাড়ি না, জেলখানা মনে হতো। যখন তখন বাবার ব্যঙ্গ, গালাগালি, মারামারি। আরে সোনা, উনি তো তোমাকে ভালোবাসে আর দিনরাত তোমার ভালোর জন্যই ভাবে। পুরো গ্রামকে ভাই বোন বানাতে চলেছে, তাহলেই হয়েছে আমার ভালো। এটা গত মাসেরই তো কথা, তাই না? হ্যাঁ সাহেব, আমাদের সবার মনে হলো যে প্রীতির মগজটা ঠিক হয়ে গেছে, ও নিজের ভুলটা বুঝতে পেরে গেছে। কিন্তু হঠাৎ করে এই ঘটনাটা। সোজা কথা সাহেব, ওই বীরের বাচ্চাটা প্রীতির মাথাকে আবার ঘুরিয়ে দিয়েছে, ওকে নিয়ে পালিয়ে গেছে। ভাবন সিং এর বাড়ি থেকে একটা পয়সাও চুরি যায়নি, আর বীর ধাবার মালিক থেকে কিচ্ছু অ্যাডভান্স নেয়নি। পালিয়ে থাকাটা অন্যায়, কিন্তু এই পালিয়ে থাকার জন্য টাকা পয়সার দরকার হয়। শুনুন সাহেব, গ্রামের কেউ বা জাতের কোনো লোক ওই দুজনকে কোনো সাহায্য করবে না। পাপ করেছে, পাপ, মহাপাপ। দাদা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার প্রীতিকে এখানে আনা উচিত হয়নি। না রে জগন, ভুল তো আমাদের সবারই হয়েছে, যে আমরা আমাদের এই জাতের মধ্যে থাকা সাপকে চিনতে পারিনি। একবার হাতে তো আসতে দাও বাবা, আমরা এই কুত্তা বীরকে টুকরো টুকরো করে দেব। আরে ওকে অনেক আগে শেষ করে মাটি চাপা দিয়ে দেওয়া দরকার ছিল, আমি তো ভুল করে ফেলেছি। বীরের বাড়ির লোকজনের থাকা খাওয়া বন্ধ করে দেব। না, একটা কথা মনে রাখবে, যা কিছু করার প্রীতিমা বাড়ি আসার পরই হবে, ওর যেন কোনো ক্ষতি না হয়। বীর আর প্রীতি এমন একটি জুড়ি ছিল যাদের পুরো গ্রাম আর বহু বছরে চলে আসা প্রথা এক হতে দিচ্ছিল না। পুলিশ মনে করছিল যে নিজেদের মিলনকে পরিণতি দেওয়ার জন্য এই জুড়িটা হয়তো অপরাধের সাহায্য নিয়ে থাকবে, কিন্তু এত ভয়ঙ্কর হত্যাকাণ্ড করার পরও এই জুড়ি পালিয়ে পালিয়ে শেষ পর্যন্ত কতদূর যেতে পারত আর কতদিন।
এই দুজনকে জলদি লকআপে ঢুকাও। একদম চালিয়ে দেবো ওদেরকে ছাড়বো না। বীরকে বাইরে করে তুলে নাও। বীরকে বাইরে করে তুলে নাও। আমরা তুলে দিই। আমরা অভিশাপ করব। আমরা অভিশাপ করব। ওকে বার করে দিই। বের করে ওদেরকে। ইন্সপেক্টর সাহেব, এই কেসটা আমাদের গ্রামের। হ্যাঁ, ঠিকই তো। আমাদের পুরো গ্রামের মান সম্মানের ব্যাপার, তাই এর ব্যবস্থা আমরাই করব। শুধু আপনি ওদের দুজনকে আমাদের হাতে তুলে দিন, তারপর ওদের সঙ্গে যা কিছু করার আমরাই করব, আর পঞ্চায়েত করবে। আপনারা ওদেরকে বাইরে বের করুন। শুনুন শুনুন, দেখুন ওরা দুজন আমার হেফাজতে আছে, ওদের অনেক কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে, আমাদের কাজের বাধা হয়ে দাঁড়াবেন না। না ইন্সপেক্টর সাহেব, আমরা এগুলো শুনতে রাজি নই। ওই বীর ছেলেটা আমাদের পুরো গ্রামের মধ্যে দোষী, আমাদের বংশের অপরাধী। ব্যাস আপনি শুধু ওকে আমাদের হাতে তুলে দিন, আমরা ওকে টুকরো টুকরো করবো, ওকে জীবন্ত পুড়িয়ে দেবো। দেখুন 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 দেখুন, শুনুন শুনুন শুনুন, নিজের হাতে আইন তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ। আমি 3 পর্যন্ত গুনবো, আপনারা সবাই এক এক করে নিজের বাড়িতে ফিরে যান চুপচাপ, নইলে বাধ্য হয়ে আমাকে গুলি চালাতে হবে। আমরা যাবো না, আমরা ফিরে যাবো না, আমরা একদম যাবো না, আমরা ফিরে যাবো না, আমরা যাবো না, আমরা একদম যাবো না। 3 চলো চলো, আমাকেও সাথে নিয়ে চলো। চুপচাপ না, আমার বসে থাকো। ওরা বীরকে মারতে চায়, আগে আমাকে মারতে হবে। আমি বললাম না চুপচাপ বসে থাকো এখানে। না, চলো বীর, চলো। ছাড়ো। বসো এখানে। ওই লোকগুলো কিন্তু আবার ফিরতে পারে, ঠিক আছে? ওকে স্যার। দেখ বীর, আমাদের কাছে সময় শুধু কমই নেই, আসলে আমাদের কাছে কোনো টাইমই নেই। যে কোনো মুহূর্তে গ্রামবাসীরা ভিতরে ঢুকে তোর হাড়গুলো গুঁড়ো গুঁড়ো করে দেবে। মায়ের দিব্যি স্যার, আমি সত্যি বলছি, আমি কাউকে মারিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। আরে স্যার, আমি তো এটুকু জানি না যে কে মরেছে। তুই যদি গায়ত্রী দেবীকে না মারিস তাহলে প্রীতি তোর সঙ্গে এলো কি করে রে? প্রথমে তুই গায়ত্রী দেবীর মাথা ফাটিয়ে দিয়েছিস, তারপর তোরা দুজনে মিলে কাকুর থেকে পালিয়ে গেছিস। আমি কাকুর যাইনি, আসলে প্রীতি কাল সকালে আমার ধাবায় এসেছিল। আচ্ছা, প্রীতি তুই এখানে কি করে এলি? তুই তো এলি না তোর বাঘিনীকে নিতে, তাই আমি নিজেই চলে এলাম। তার মানে তুই বলতে চাইছিস যে প্রীতি নিজে তার জেঠিমার বাড়ি থেকে পালিয়ে তোর সঙ্গে দেখা করতে ধাবাতে এসেছিল? হ্যাঁ স্যার। আর ও তোকে কিচ্ছু বলেনি এই ব্যাপারে যে ওর জেঠিমা মারা গেছে? না স্যার, এর ব্যাপারে আমি কিছুই জানতাম না। বর্মা, ছেলেটা বেশি বেশি চালাকি করার চেষ্টা করছে, আর ও ভাবছে যে আমরা ওকে গ্রামবাসীদের হাতে তুলে দেব না। আমাদের বোকা বানাবার চেষ্টা করছিস? না স্যার, না, আমি একদম মিথ্যে বলছি না। বলবিও না একদম। এবার ওই মেয়েটা বলবে আর আমরা বলবো। বর্মা, ইয়েস স্যার। ওই মেয়েটাকে নিয়ে এসো। চলো। আমি আরেকবার সুযোগ দিচ্ছি তোকে, সত্যি সত্যি সব কথা বল। স্যার, আমি সত্যি বলছি। প্রীতি, তোমার এই হিরো বলছে যে তুমি ওর সঙ্গে দেখা করার জন্য ওর ধাবায় গিয়েছিলে। এতে তোমার জেঠিমার বাড়ি যায়নি। যেদিন থেকে গ্রামবাসীরা আমাদের দেখে নিয়েছিল, সেদিন থেকে আমি মায়ের দিব্যি কেটেছিলাম যে প্রীতিকে ভুলে যাব। ওই দিনের পর কখনোই দেখা করিনি ওর সাথে। সত্যি বলছে? স্যার, আমি তোমার কাছে ব্যস্ত ছিলাম, ধাবার কাছে একটা ভাড়া বাড়িও নিয়ে নিয়েছিলাম, যাতে গ্রাম থেকে দূরে থাকতে পারি, প্রীতির থেকে দূরে থাকতে পারি। আমি কখনোই দেখা করিনি এর সাথে, ব্যাস একবার ফোনে কথা হয়েছিল, তাও এ ওর জেঠিমার ফোন থেকে করেছিল বলে। আমি সত্যি বলছি স্যার। এই সত্যি কথা বলছে প্রীতি? স্যার, বীর যা বলছে সব সত্যি বলছে। আমি কাল সকালে গেছিলাম ধাবাতে নিজের ইচ্ছায়। তাহলে কে মেরেছে তোমার জেঠিমাকে? আমি মেরেছি নিজের ইচ্ছে। প্রীতি, প্রীতি দাঁড়াও, পাগলামি করো না। আমি বলেছি না, তোমার জেঠু যতক্ষণ না ঘরে আসছে তুমি বাইরে পা রাখবে না, বুঝেছো? জেঠিমা, আমি হাওয়া খেতে যাচ্ছি, মুখ কালো করতে নয়। দম বন্ধ হয়ে আসে আমার সারাদিন ঘরে থেকে। আমাকে বোকা বানাবার চেষ্টা করো না। ওই বীরের সাথে দেখা করতে যাচ্ছ তো? বলো।
দেখো সোনা, তোমার জীবন শুধু তোমার নয়, আমরা সবাই এতে জড়িয়ে আছি। তুমি যদি তোমার নিজের জীবন নষ্ট করো তাহলে আমরা সবাই বরবাদ হয়ে যাব। আমায় যেতে হবে। পাগলামি করো না, ছাড়ো, আমাকে যেতে হবে। ভিতরে চলো। পাগলামি ছাড়ো, করো না, আমাকে যেতে আমি হবে। বলছি ভিতরে চলো। ছাড়ো। জিৎ, মা ভিতরে আমাকে চলো। যেতে হবে। জিৎ, তোমার বোনকে ভেতরে নিয়ে ছাড়ো যাও। আমাকে। চল ভেতরে। আর একে বাইরে একদম বেরোতে দেবে না। আমাকে ঠকিয়েছে আমার জ্যাঠা জেঠি। আমি ভেবেছিলাম যে ওরা আমার ভালোবাসা বুঝবে, একদিন না একদিন আমার সাথে বীরের বিয়ে দেবে। কিন্তু আমার ওকে ছাড়া মন বসছিল না, শুধু একবার দেখা করতে চাইছিলাম। কিন্তু ওরা আমায় বাড়ির বাইরে পা রাখতে দিত না। জিৎ সারা দিন গোয়েন্দাগিরি করত আর জেঠিমা পিছু ছাড়তো না। খুব কষ্ট করে একবার কথা হয়েছিল বীরের সাথে, যখন জেঠিমার ফোনটা পেয়েছিলাম। হ্যালো তোর বাঘিনী বলছি রে বীর। প্রীতি, তুই কোত্থেকে বলছিস? যেখান থেকেই বলি, তুই খুশি হসনি? জিজ্ঞেসও করছিস না যে আমি কেমন আছি? না না, এরকম কোনো ব্যাপার নয়। তুই ঠিক আছিস তো? একদম না। তুই এখানে আয় আর আমাকে তুলে নিয়ে যা। প্রীতি, গ্রামবাসীরা প্রাণে মেনে ফেলবে আমাদের। আর আমি তোকে ছাড়বো না। মনে আছে তো আমি কি বলেছিলাম? একবার যখন হাত ধরেছি তো ধরেছি। দেখ প্রীতি, তোর ভালোর জন্যই বলছি, ভুলে যা আমাকে, না হলে গ্রামবাসীরা আমাদের মেরে ফেলবে। তুই তো এখনই আমাকে মরতে বলছিস, ভুলে যেতে বলছিস। তুই কি আমায় ভুলে গেছিস? না প্রীতি, আমি তোকে কখনোই ভুলতে পারবো না। সোজা কাকুরে চলে আয়। আমি এখানে জেঠুর বাড়ি বন্দি হয়ে আছি। এখানে চলে আয় আর আমাকে নিয়ে যা, তারপর দূরে কোথাও পালিয়ে যাব। না প্রীতি, এরকম হতে পারে না। যদি ভালোবাসা থাকে তাহলে সবকিছুই হয় বীর। 2 মিনিট আমার চোখ কি বুঝেছে আর তুমি তোমার রং দেখিয়ে দিলে। চলো। আমার জাত একটাই জেঠিমা, মুক্তি। মুক্ত হই ছাড়বো। আমি বলছি ভেতরে চলো। চলো। এই মেয়েটা আমাকে মেরেই ছাড়বে। মা, আমি মেহেন্দিপুর যাচ্ছি, কাল সকালে ফিরবো। আর বাবাও রাতে খানপুরে কাকার ওখানেই থাকবে। প্রীতিকে তুমি একলা সামলাতে পারবে? বাবা, আমি সামলাতে পারবো না, তুমি ওকে ওর ঘরে বন্ধ করে দাও। আচ্ছা ঠিক আছে। দাদা কি করছো? দাদা, জেঠিমা, দাদা, দাদা কি করছো? জেঠিমা, দাদা দরজা খোলো। জেঠিমা, দরজা খোলো, দরজা খোলো। দাদা, দরজাটা খোলো। দরজাটা খোলো না, খোলো না দরজাটা। মা, নাও মা, খাবার খেয়ে নাও। শত্রু নয় তোর, যা হচ্ছে তোর ভালোর জন্যই হচ্ছে মা। খেয়ে নাও। আমি ওকে খুব ভালোবাসি স্যার। ওর জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু।
হ্যাঁ প্রীতি, তুই এখানে কি করে এলি? তুই তো এলি না তোর বাঘিনীকে নিতে, তাই আমি নিজেই চলে এলাম। কি করে? মানে মানে তোর জেঠু জেঠিমা জিৎ এরা তোকে আটকালো না? সবাই আটকাবার চেষ্টা করেছিল, কিন্তু তাও আমি পালিয়ে এসেছি। পালিয়ে এসেছিস? তুই কি যে করিস প্রীতি? এবার বল, তুই কি করে পালিয়ে এলি? আমি পালিয়ে এসেছি বীর, শুধু তোর জন্য। আমরা আমরা কোথাও পালিয়ে যাই, এখান থেকে অনেক দূরে। আমি কি করতাম স্যার? আমি জানতাম না যে ওর জেঠিমাকে মেরে এসেছে, আর আমার কাছে কোনো রাস্তাও ছিল না একে লুকিয়ে রাখা ছাড়া। তুমি কি সত্যি সত্যি জানতে না যে ওর জেঠিমাকে মেরে ফেলে এসেছে? একদমই না স্যার, আমি এর ব্যাপারে কিছুই জানতাম না। হ্যাঁ মানছি আমার মন পাল্টে গেছিল, আমি এর হাত ধরলাম, কিছু সময় এর সঙ্গে কাটিয়েও ছিলাম, কিন্তু আমি একে সবসময় বলতাম আমাদের কিচ্ছু হতে পারে না, জাত এক, গ্রাম এক, গোত্রও এক। তবুও স্বপ্ন দেখতো স্যার, আর এখন দেখুন না কোথায় এনে দাঁড় করালো। নিজে তো ফেসেই গেছে, আর আমিও ফেসে গেছি স্যার। প্রীতিমা, তুমি কি বুঝতে পারছো যে তুমি একটা বড় অপরাধ করেছো? কেউ আমার আবেগটাই আন্দাজ করলো না কেন স্যার? আমার মা, বাবা, জ্যাঠা জেঠিমা, দাদারা সবাই আমাকে দোষী ভাবছে। আমি কি করেছিলাম স্যার? শুধু বীরকে ভালোবাসতাম, ব্যাস। দেখো মা, তুমি এখন সবেমাত্র 16 বছরের। 1 মিনিটের জন্য আমরা এই জাতপাতের ব্যাপারটা যদি দূরেও সরাই, এখন ব্যাপারটা হচ্ছে যেটাকে তুমি ভালোবাসা বলছো, ওটা ভালোবাসা নয়, শরীরের আকর্ষণ, সামান্য কয়েকদিনের অনুভূতি, ব্যাস। না, ভালোবাসা ছিল, ভালোবাসা আছে। না রে মা, না, ছিল না। এ কেমন ভালোবাসা যেটা পাওয়ার জন্য মানুষ খুন করে ফেলে? যদি তোমার জায়গাটায় বীর থাকতো না, তাহলে ও কখনো করতো না, কেননা ও তোমাকে ভুলে গেছে। ও এখনো আমায় ভালোবাসে, কিন্তু বলি না কেন? তোমার বাড়ির লোকেদের চিন্তা ভাবনা ভুল ছিল, কিন্তু তাদের ভালোবাসায় কোনো খাদ ছিল না। আর তোমার জেঠিমা, সেও তোমাকে প্রচন্ড ভালোবাসতো, ব্যাস। বীরের জন্য পাগলামতে তুমি ওদের ভালোবাসা বুঝতে পারলে না। শক্ত হও দাদা, শক্ত হও। ওই বীর আমাদের প্রীতিকে কিছু খাইয়ে টাইয়ে দিয়েছিল, তাই তো মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে। আর আমাদের বৌদিকে ওই বীরই মেরেছে, আর এখন সবকিছু এই পাগলির ওপর চাপিয়ে দিল। এটা আমাদেরই ভুল রে জগন, যে আমরা আমাদের মেয়েকে ঠিক করে বুঝতে পারিনি। ওকে যদি আরেকটু স্বাধীনতা দিতে পারতাম, একটু সময় দিতাম, তো আগে গিয়ে নিজেরাই জানতে পারতাম যে ওই ছেলেটার সাথে ওর কিছু হবে না। কিন্তু কি করব, আমাদের চোখের উপর এই মিথ্যে অহংকার আর অর্থহীন রেওয়াজের পট্টি যে বাঁধা রয়েছে। বড্ড দাম দিতে হলো এই পট্টির। আইন এই ছেলেটাকে মুক্ত করে দিলেও আমাদের বন্ধন থেকে তো ছাড়া পাবে না। আরে ও পাপী, মেয়েটাও পাপ করেছে। আমরা বলছি যে ওকে মুক্ত করো আর আমাদের হাতে তুলে দাও। ওরা ভাই বোনের সম্পর্ককে নোংরা করেছে। আমরা ওদের এমন শাস্তি দেব যে এরপরে গ্রামের বাচ্চারা এই মহা পাপ আর করবে না। আপাতত আদালত বীরকে মুক্ত করে দিলেও পুলিশ ওকে কিন্তু ক্লিন চিট দেয়নি। ইনভেস্টিগেশন চালু রয়েছে। হতে পারে যে ওর এই হত্যাকাণ্ডটার পিছনে হাত আছে, কিন্তু প্রীতি ওর স্বীকারোক্তির একটা অংশও পাল্টাচ্ছে না। ওকে জুভেনাইল কোর্টে হাজির করা হয়। আপাতত সে নয়ডার মহিলা সংশোধনাগারে রিহ্যাবিলিটেড হচ্ছে।
16 বছরের হৃদয় খুব জোরে চলে। হয়তো সেই আওয়াজেই প্রীতি ঐতিহ্যের আওয়াজকে শুনতে পায়নি। হয়তো গ্রামবাসীরাও একটা ফালতু প্রথাকে ভাঙার জন্য এত ভয় পাচ্ছিল যে তারা যুব সম্প্রদায়ের আবেগের আওয়াজকে শুনতে অস্বীকার করে। এই কেসটা যতটা জাতপাতের ততটাই সন্তানের শিক্ষা দীক্ষারও। সংস্কৃতি বলুন বা ভদ্রতা বলুন বা কালচার, আসলে এটা একটা সুতো যেটা মানুষকে পরস্পরের সঙ্গে বেঁধে একটা মালা বানায়। আর যখনই এই সুতো প্রয়োজনের থেকে বেশি চেপে বসে তখন কিছু না কিছু একটা ভেঙেই যায়। আর আমাদের এই কথাটারই খেয়াল রাখতে হবে। পরের এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।